অধীর চৌধুরী কি আমি মনে করি যে পশ্চিমবঙ্গ উনি কংগ্রেসের নেতা না, উনি বিজেপিরই নেতা। চৌধুরী যদি কখনো বিজেপিতে যান আমি অবাক হব না। যাবেন কিনা সেটা ওনার সিদ্ধান্ত। উনি পশ্চিমবঙ্গে কংগ্রেসের জন্য কি করেন? দেখুন, ইলেকশন যখনই আসে তখন কিছু নেতা এপাশ কিছু নেতা ওপাশে যায়। শুভেন্দু অধিকারী এটাও জানেন না যে যতজন বিধায়ক জিতবেন, জেতার আগে থেকে তারা অভিষেক ব্যানার্জিকে কামাক্ষীতে ফোন করে রাখবেন, দাদা জিতবো, বিজেপির টিকিটে চলে আসবো তোমার দিকে। ফলে শান্তনু ঠাকুর কেন, বিজেপির অনেক নেতাই লাইন দিয়ে আছেন কখন ফুল বদল করবেন। যদি বিজেপি দক্ষিণেশ্বর মন্দিরই করুক আর যাই করুক, নরেন্দ্র মোদীর ব্রিগেড একটা ঝুলন, বেসিক্যালি ঝুলন দেখতে কিছু লোক যাবে। তো পুরোটা কি ইডি আর ইলেকশন কমিশন দিয়ে ভোট হয় নাকি? কখনো হয়? কোনোদিন হবে না। এবার কোনোদিন হয়নি, এবারও হবে। তো ব্রিগেডে তো সিপিএম এরও ব্রিগেড ভরে। তাতে সিপিএম 2021-এর আগে বিরাট ব্রিগেড করেছিল, কোনো আসন পেয়েছিল। তেল এবং এই গ্যাসের সংকটের সময় এত তেল খরচ করা একটা কেন্দ্রের শাসক দলের জন্য উচিত হয়নি। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। 1 তারিখ থেকে 10 তারিখ টানা 10 দিন গোটা রাজ্য জুড়ে পরিবর্তন যাত্রা করেছে বিজেপি। ঠিক তারপর 14 তারিখ ব্রিগেডে বড় সভা রয়েছে বিজেপির। এই সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে 26-এর বিধানসভা নির্বাচনের বঙ্গ বিজেপির সুর কি হবে সেটা বেঁধে দেবেন। যদিও প্রথম থেকে বিজেপি দাবি করছে যে এবারে রাজ্যে পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা। কতটা সম্ভাবনা রয়েছে, ঠিক এই বিষয়টা নিয়ে আমি আলোচনায় আসতে চাইছি। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। দাদা, আপনাকে অঙ্করে স্বাগত। কি মনে হচ্ছে সম্ভাবনা? বিজেপির পরিবর্তন যাত্রা পুরোটা ফ্লপ। কোনো পাড়ায় মানে বিজেপির পরিবর্তন যাত্রা দেখতে একটা চায়ের দোকানে যত ভিড় হয় তত লোকও বেরোয়নি। অভিষেক ব্যানার্জি বলেছেন না যে ওই জেসিবি দিয়ে রাস্তা কাটলেও যত মানুষের ভিড় হয় তত লোকেরও ভিড় হয়নি। আর হবেই বা কেন? দেখুন, আপনি যদি পরিবর্তন যাত্রায় বিভিন্ন জায়গায় যারা ইনচার্জ ছিলেন, আমি কারোর নাম করতে চাই না, সবাই বন্ধু লোক, তারা কোনোদিন পাড়ার ক্লাবেও ইলেকশন জেতেননি। তারা একটা রাজ্যে পরিবর্তন যাত্রা এনে দেবেন? আমার মনে হয় পরিবর্তন যাত্রা যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে গিয়েছে, তেল এবং এই গ্যাসের সংকটের সময় এত তেল খরচ করা একটা কেন্দ্রের শাসক দলের জন্য উচিত হয়নি। ফালতু এত তেল পোড়ালেন, এত তেল পুড়িয়েও রাধা নাচবে না। বিজেপি বলছে ব্রিগেডে 5 লক্ষ। তো ব্রিগেডে তো সিপিএম এরও ব্রিগেড ভরে। তাতে সিপিএম 2021-এর আগে বিরাট ব্রিগেড করেছিল, কোনো আসন পেয়েছিল। সিপিএম 2024-এর আগেও বিরাট ব্রিগেড করেছিল, তাতে কোনো আসন পেয়েছিল। দেখুন, ব্রিগেড ভরা আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে সফল হওয়ায় দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। পশ্চিমবঙ্গে যে 83,000 বুথে ভোট হবে, সেই 83,000 বুথের মধ্যে আমার ধারণা যে 40,000-এর বেশি বুথে বিজেপির কোনো লোকই নেই। তো পুরোটা কি ইডি আর ইলেকশন কমিশন দিয়ে ভোট হয় নাকি? কখনো হয়? কোনোদিন হবে না। এবার কোনোদিন হয়নি, এবারও হবে না। আপনি বলছিলেন যে তেল পোড়ানোটা ঠিক হয়নি, কিন্তু তেলের যে দাম বা গ্যাসের যে দাম বৃদ্ধি পাচ্ছে তার প্রতিবাদে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানাচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূলকে বলুন তিহারে গিয়ে আন্দোলন করতে। দেখুন, শুভেন্দু অধিকারীর মাথা খারাপ। শুভেন্দু অধিকারী যখন ডোনাল্ড ট্রাম্প যেদিনকে প্রেসিডেন্ট হয়েছিলেন বলেছিলেন যে হিন্দুদের সবচেয়ে বড় রক্ষাকর্তা, সেখানে যেমন টুইট দেখবেন, সেই শুভেন্দু অধিকারী যেদিনকে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করে নিলেন, নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে ডেকে দাওয়াত খাওয়ালেন, তেমন কিছু বলতে পারেননি। এখন এই যে পাগল না ছাগল সেই ডোনাল্ড ট্রাম্প একটা যুদ্ধ শুরু করেছে, সেই যুদ্ধের জন্য তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, তাতেও নরেন্দ্র মোদীর উপর লোকের রাগ হতো না। আমরা কি করে, প্রতিটা সাধারণ ভারতবাসী কি করে ভুলে যাবে যে নরেন্দ্র মোদী ইসরায়েলে গিয়ে বলেছিলেন ইন্ডিয়া আমার মাদারল্যান্ড, ইসরায়েল আমার ফাদারল্যান্ড। তো ফাদারল্যান্ডের তৈরি করা এই যুদ্ধে যদি হরমুজ প্রণালী দিয়ে তেল না আসতে পারে, যদি গ্যাসের দাম বাড়ে, তাহলে কি হবে? তাহলে সাধারণ মানুষ শুভেন্দু অধিকারীকে ছেড়ে দেবে? শুভেন্দু অধিকারী এখনো জানেন না যে 2014 লোকসভা নির্বাচনের আগে পার্লামেন্টের ভেতরে স্মৃতি ইরানিরা গ্যাসের দাম বাড়ার জন্য কি করেছিল? তখনও গ্যাসের দাম 500 টাকার নিচে ছিল। এখন গ্যাসের দাম কোথায়? তারপর 60 টাকা বেড়েছে। তারপরে এতদিনের ওয়েটিং, হ্যান ভ্যান ত্যান, লোকের বিয়েবাড়ির ডেট চেঞ্জ করতে হচ্ছে, রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হচ্ছে। শুভেন্দু অধিকারী কি রসিকতা করছেন? আর নরেন্দ্র মোদী রসিকতা করছেন যে বাঙালি, বা বাঙালি কেন, গোটা ভারতবর্ষই গ্যাস পাচ্ছে না। তো এই গ্যাসের সংকটের সময় বা মানে মানুষ বা সাধারণ নাগরিকরা ভোট দেওয়ার সময় সেটা ভুলে যাবে? এটা হবে নাকি কখনো? ব্রিগেডের যে মঞ্চ তৈরি হচ্ছে সেটা কার্যত দক্ষিণেশ্বর যে মন্দির তার আদলে তৈরি হয়েছে। রাম ছেড়ে কি কালী ভরসা করছে? দেখুন, বিজেপি একটা ভালো ইভেন্ট ম্যানেজার।
আপনি বিজেপির যে কোনো অনুষ্ঠান দেখলে আমাদের বাঙালির একটা ঝুলন মেলা হয়। বিজেপি বেসিক্যালি ঝুলন করে, নয় পরিবর্তন যাত্রা এ সাজছে, ও অমুক সাজছে। বিজেপি বেসিক্যালি ব্রিগেডটা একটা ঝুলন মেলা। মানে মানুষ কোনো দিন, ধরুন দক্ষিণেশ্বর মন্দির বাঙালির কাছে পবিত্রতম তীর্থ, রামকৃষ্ণদেব বাঙালির কাছে আরাধ্য দেবতা। বাঙালি ভুলে যাবে বা নরেন্দ্র মোদী রামকৃষ্ণ দেবকে স্বামী রামকৃষ্ণ বলেছিলেন, রামকৃষ্ণ পরমহংস না বলে? ফলে বিজেপি দক্ষিণেশ্বর মন্দিরই করুক আর যাই করুক, নরেন্দ্র মোদীর ব্রিগেড একটা ঝুলন বেসিক্যালি। ওই ঝুলন দেখতে কিছু লোক যাবে, আবার কিছু লোক চিকেন প্যাটিস ফ্যাটিস ঝামেলা করবে, আবার কিছু লোক কিছু টাকা লুটবে। আচ্ছা, একটা কথা ব্রিগেডে কাউকে জিজ্ঞেস করবেন তো, এই যে এত বড় ব্রিগেড হচ্ছে, এত কোটি কোটি টাকা আয়োজন, সব কেন বিজেপির যিনি কেন্দ্রীয় পর্যবেক্ষক সেই ধর্মেন্দ্র প্রধান রাজস্থান বা অন্য প্রদেশ থেকে কোম্পানি এনে এই স্টেজ ফেজ সব তৈরি করছে? বাংলার ছেলেরা কেন কাজ পায় না? যারা নরেন্দ্র মোদীর ব্রিগেডের কাজ বাইরের লোকদের দিয়ে এনে করায়, তারা বাংলার জন্য কিছু করবে? কখনো সম্ভব? এসআইআর নিয়ে মতুয়াদের যে একটা বড় ভোট ব্যাংক, সেটা কোথাও যেন একটা বিজেপির কাছে অস্বস্তির কারণ হয়েছে। সেই শান্তনু ঠাকুর, তিনি এখন বর্তমানে কেন্দ্রের জাহাজ প্রতিমন্ত্রী, শোনা যাচ্ছে মানে বিধানসভার আগে হয়তো তিনি ফুল বদল করতে পারেন, তৃণমূলে আসতে পারেন শোনা যাচ্ছে। কতটা সত্যি? দেখুন, বিজেপির জাহাজ হরমুজ প্রণালীতে ডুবে গেছে। ফলে শান্তনু ঠাকুর জাহাজ প্রতিমন্ত্রী থেকে কি করবেন? ওনাকে যদি বাঙালি প্রশ্ন করে যে আপনি জাহাজে তেল আনতে পারলেন না কেন, কি বলবেন? যে আমার নেতার ফাদারল্যান্ড ইসরায়েল, সেই ইসরায়েলে বন্দর আদানিদের হাতে দেওয়া হচ্ছিল, সেই জন্য ফাদারল্যান্ডের সাথে যুদ্ধ লেগে গেল ইরানের, সেই জন্য ফাদারল্যান্ডের দেশের সমস্যার জন্য আমার মাদারল্যান্ড ভুগছে, সে বলতে পারবেন? ফলে শান্তনু ঠাকুর কেন, বিজেপির অনেক নেতাই লাইন দিয়ে আছেন কখন ফুল বদল করবেন। যদি শান্তনু ঠাকুর করছেন কিনা আমি জানি না, কিন্তু আবারও বলছি, বিজেপির নেতারা এবার শুভেন্দু অধিকারী এটাও জানেন না যে যতজন বিধায়ক জিতবেন, জেতার আগে থেকে তারা অভিষেক ব্যানার্জিকে কামাক স্ট্রিটে ফোন করে রাখবেন, দাদা জিতবো, বিজেপির টিকিটে চলে আসবো তোমার দিকে। তো বিজেপি দলটার হবে কি? বিজেপি দলটার, আপনি ধরুন একটা ব্রিগেডের আগে, ব্রিগেড হচ্ছে শনিবার, বৃহস্পতিবার অবধি বিজেপির নেতারা কোথায় ছিলেন? সবাই দিল্লিতে টিকিট ফাইনালাইজ করতেছিলেন। যে কোনো বড় রাজনৈতিক সভার আগে সবাইকে জেলায় কনসেন্ট্রেট করতে হয়, যাতে জেলা থেকে লোক আসে ইত্যাদি। বিজেপিও প্রচুর ট্রেন, কালকে স্পেশাল ট্রেন অর্গানাইজ করা হয়েছে, শয়ে শয়ে বাস আসবে, কিন্তু বাসে কি লোক আসবে? আবার আমি একটা কথা বলছি, পুরনো বাংলা গান আছে, আমার হাত বাঁধলি পা বাঁধলি মন বাঁধবি কেমনে। বিজেপি বাঙালিকে যা অত্যাচার করেছে এই সারের মাধ্যমে, বাঙালি হিন্দু যা অত্যাচারিত হয়েছে, বাঙালি মুসলমান যা অত্যাচারিত হয়েছে, তাতে মতুয়ারাও বিজেপিকে ভোট দেবে না। বাঙালির মন বিজেপির বিরুদ্ধে চলে গিয়েছে। আপনি বলছিলেন যে দিল্লিতে গিয়েছিলেন নেতারা, জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রাম এবং ভবানীপুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে। একটা লোক দুটো আসনে লড়বে কেন? একটা লোক একটা আসনে লড়বে, তখন উনি ভয় পাচ্ছেন যে ভবানীপুরে উনি হারবেন। উনি যদি ভবানীপুরে জেতার বিষয়ে নিশ্চিত হলেন, তাহলে ভবানীপুর নন্দীগ্রাম দুটো লড়তেন না। মমতা ব্যানার্জি তো 2021 শুধু নন্দীগ্রামে লড়েছিলেন, পরে এসে ভবানীপুরে উপনির্বাচনে লড়েন। তো দুটো আসনে যখনই কেউ লড়ে, তখনই ধরে নিতে হবে তার ভয় আছে, তার সাহস নেই। শুভেন্দু অধিকারী যে বেসিক্যালি একজন ভীতু ডরপোক, সেজন্যেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপিতে জয়েন করেছেন, সবাই সেটা জানে। শোনা যাচ্ছে যে আপনি যেহেতু জানেন যে মলয় ঘটককে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে আইনমন্ত্রীর পদ থেকে, তো কোথাও যেন মানে অনেকে বলছেন যে তিনি বিজেপির সাথে ঘনিষ্ঠ ছিলেন বলে তাই হয়তো সরানো হয়েছে। উনি নাকি বিজেপিতে সাথে যোগাযোগ রাখছেন, জয়েন করতে পারেন শোনা যাচ্ছে। দেখুন, ইলেকশন যখনই আসে তখন কিছু নেতা এপাশ কিছু নেতা ওপাশে যায়, কিন্তু সেই নেতাদের যাওয়াটা খুব একটা ফ্যাক্টর করে না। এই কারণে প্রতিটা দলের একটা কনসেন্ট্রেটেড ভোট ব্যাংক আছে। ধরুন শান্তনু ঠাকুর যদি মতুয়া এলাকায় শিফট করেন, মতুয়াদের মধ্যে যারা বিজেপিকে ভোট দেন সবাই কি কালকে তৃণমূলকে ভোট দেবেন না? তেমনি যদি মলয় ঘটকও দলবদল করেন, আমি জানি না দলবদল করবেন কিনা, যদি করেন তাহলে কি আসানসোলে তৃণমূলের ধস নামবে? না, কিছুই নামবে না। আবারও বলছি, তৃণমূল দলটার সুবিধে বলুন অসুবিধে বলুন, তৃণমূল দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ির খুঁটে আটকানো আছে। ওই যে আঁচলটা উনি যদি বাঁধেন, ওই গিটে ভোট ব্যাংকটা আছে। ফলে কে এলেন কে গেলেন, 2021 তো রোজ দল বদলের মেলা হতো, কার্নিভাল হতো। মুকুল রায় শুরু করতেন, দিলীপ ঘোষ শুরু করতেন,
কলকাতা শহরে একটি 5 তারা হোটেলে কৈলাস বিজয়বর্গী বসে বসে সবাইকে জয়েন করাতেন। যাদের জয়েন করিয়েছিলেন সেই যশ দাশগুপ্ত, পায়েল সরকার, শ্রাবন্তী চ্যাটার্জি, সবাই তো এখন দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে গিয়ে দিদি দিদি করেন। তো দাদা দাদা থেকে যারা দিদি দিদি হয়ে গেলেন তারা কেন হলেন? তখন ভোটের করতে পারলেন না বলে। মলয় ঘটকের সময় জানি না মলয় ঘটক কি সিদ্ধান্ত নেবেন, কিন্তু তৃণমূলে কোনো নেতার দল বদলে কিছু আসা যায় না। আরেকটা সৌমেন মহাপাত্র, উনি শুভেন্দু ঘনিষ্ঠতা নিয়ে অনেক বারবার আলোচনাও হয়েছে। উনিও নাকি দল বদল করতে পারেন, শুভেন্দু অধিকারী যোগাযোগ করছেন, ওনাকে হয়তো তমলুক থেকে বিজেপি প্রার্থী করা হতে পারে। আবার আমি বললাম যে তৃণমূলের কোনো প্রার্থী কোনো ম্যাটার করে না। মমতা বন্দ্যোপাধ্যায় 2016-তে বলেছিলেন না 294টা আসনে আমি প্রার্থী। তৃণমূলের একজনই প্রার্থী। যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তৃণমূলের ভোটাররা তাকে দেখে ভোট দেন, অন্য কারোর কথা শোনেনও না, কারো বক্তব্য ওতে গুরুত্ব দেন না। আচমকা রাজ্যপাল সিবি আনন্দ বোসকে পদত্যাগ করতে হলো, নতুন রাজ্যপাল এসছেন, তারপরে এসআইআর নিয়ে যে পরিস্থিতি, সব মিলিয়ে রাজনৈতিক মহল মনে করছে যে কোথাও একটা রাষ্ট্রপতি শাসনের দিকে পরিস্থিতি যাচ্ছে। যদি যদি ভোট ঘোষণা হয়ে যায় তাহলে আর রাষ্ট্রপতি নির্বাচন কি করে? ভোট ঘোষণা তো সবাই বলছে সামনের সপ্তাহে হয়ে যাবে, তাহলে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না। এরকম বিভিন্ন জল্পনা অনেকেই করে। বিভিন্ন জল্পনা দিয়ে কি আর মানে বাস্তবের রাজনীতি হয়? আমরা কি বলছি যে 60 লক্ষ যেটা বিচারাধীন রয়েছে, এটা কি সংশোধন হবে ভোটের আগে? নিশ্চয়ই, যারা ম্যাপড ভোটার তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতেই হবে। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের যে ওরা বারবার দাবি করছে যে 230টা আসন পাবো, আপনার কি মনে হয়? দেখুন, আমি কোনো মানে নই, জ্যোতিষী নই, তবে আমার ধারণা যে তৃণমূল ভালো ফলাফল করবে। সারের পরেও তৃণমূলের জন্য যথেষ্ট ভালো ফলাফল হবে। দাদা, শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর কোথাও একটা অধীর চৌধুরী যেন কোনটা হয়ে পড়ছেন কংগ্রেসে, তাহলে কি অধীর চৌধুরী কি শেষ পর্যন্ত কি বিধানসভা নির্বাচনের আগে পদ্ম ফুল হাতে তুলে নিতে পারেন? কি মনে হচ্ছে? দেখুন, আমি জানি না অধীর চৌধুরী কি করবেন, কিন্তু অধীর চৌধুরী কি আমি মনে করি যে পশ্চিমবঙ্গ উনি কংগ্রেসের নেতা না, উনি বিজেপিরই নেতা। উনি বিজেপির নেতা বলেই তো ধরুন লোকসভা ভোট 2 বছর প্রায় হয়ে গেছে, যেখানে ওনার দলের সর্বোচ্চ নেতা রাহুল গান্ধীকে বিল্ডিং থেকে মানে তার বাসভবন থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছিল, সেখানে ওনাকে কেন দিল্লি শহরে বাংলো দিয়ে বিজেপি রেখে দিয়েছে। আপনি যদি অধীর চৌধুরীর রাজনীতি দেখেন, উনি মুর্শিদাবাদে বসে রোজ যে সাংবাদিক সম্মেলনগুলো করেন সেখানে বিজেপি বিরোধিতা তো থাকে না, সেখানে তৃণমূল বিরোধিতা থাকে। ফলে উনি যদি মনে করেন যে তৃণমূল বিরোধিতার জন্য ওনার কংগ্রেসের থেকে আর লাভ নেই, উনি বিজেপিতে চলে যাবেন, উনি সিদ্ধান্ত নিতেই পারেন। এটাও আমাদের মনে রাখতে হবে যে সংসদে দাঁড়িয়ে যখন উনি বিরোধী দলনেতা ছিলেন 2024-এর আগে, তখনও নরেন্দ্র মোদী ওনাকে স্পেশাল মেনশন করেছে, স্পেশালি ওনার কথা বলেছে। ফলে আমি সবসময় মনে করি যে পশ্চিমবঙ্গে অধীর চৌধুরী কংগ্রেসের থেকে যতবার জেতা সাংসদই হন বা যাই হন, উনি ফাইনালি বিজেপির পারপাস সার্ভ করেন। একটা সময় আমরা শুনেছিলাম যে অধীর চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, উনি তখন বাইরে বেরিয়ে দাবি করেছিলেন যে পরিযায়ী শ্রমিকদের ইস্যুর জন্য এসেছেন, তারা কি দুই দিকে কোথাও চার হচ্ছে? দেখুন, সেটা আমি জানি না উনি পরিযায়ী শ্রমিকদের জন্য কি করেছেন, কিন্তু উনি যতদিন প্রদেশ সভাপতি ছিলেন তখন পশ্চিমবঙ্গে যেসব পরিযায়ী শ্রমিকরা মারা গেছে, আমি নাম করে বলতে পারি, ক্যানিংয়ের সাবির শেখ, কোনো মুসলমানের বাড়িতে উনি যাননি। উনি বেসিক্যালি বিজেপির পারপাস সার্ভ করেন। উনি পশ্চিমবঙ্গে বিজেপিরই মুখ। মানে যে কথাগুলো বিজেপির নেতারাও বলতে পারে না অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সেটাই বলেন। ফলে অধীর চৌধুরী যদি কখনো বিজেপিতে যান আমি অবাক হব না। যাবেন কিনা সেটা ওনার সিদ্ধান্ত। উনি পশ্চিমবঙ্গে কংগ্রেসের জন্য কি করেন? পশ্চিমবাংলা কংগ্রেস মুর্শিদাবাদ মালদায় ভালো ফলাফল করবে। একদম শেষ, সত্যি হরমুজপুরে থেকে একাধিক জাহাজ আটকে বিভিন্ন দেশে তেল নিয়ে আসছে না, কিন্তু ভারতের একটা জাহাজ হরমুজপুর থেকে অতিক্রম করে ভারতে এসছে। এটা ভারতের কূটনৈতিক জয় বলছে অনেকে, কি মনে হয়? দেখুন, দেরিতে হলেও যে আমরা বুঝতে পেরেছি যে ইরান আমাদের বহু পরীক্ষিত বন্ধু, সেটা ভালো। দেখুন, এই নরেন্দ্র মোদী এবং জয়শঙ্করের বিদেশ নীতি এতটা আমাদের ট্রাম্পের দাসানুদাস এবং ইসরায়েলের দিকে ঝুঁকিয়ে দিয়েছিল যে আমাদের বিদেশ নীতি পুরো ডকে উঠে গেছিল। নরেন্দ্র মোদী ইসরায়েলে গিয়ে টাদারল্যান্ড বলে বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি বেসিক্যালি যার হাতে গাজার রক্ত লেগে রয়েছে, তার সাথে অনেক ছবি তুললেন, কিন্তু উনি খেয়ালই করেননি যে যদি হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেয় তাহলে কি হতে পারে। ইরান যখন বন্ধ করে দিল এবং যখন দেখা গেল যে 12 দিন যুদ্ধ চালানোর পরও ডোনাল্ড ট্রাম্প ইরানকে কবজা করতে পারছে না, এখন অনেক বাতেলা দিচ্ছেন ওনার বন্ধু ডোনাল্ড ট্রাম্প, তো তখন নিশ্চয়ই নরেন্দ্র মোদী জয়শঙ্কর বুঝতে পেরেছেন ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। যেমন আবার আমি বলছি, ইরান
আমাদের বহু পরীক্ষিত বন্ধু। যখন পোখরানে আমরা পরমাণু পরীক্ষা করেছিলাম বাজপেয়ীর আমলে, তখন যখন আমেরিকা আমাদের উপর স্যাংশন বা নিষেধাজ্ঞা চাপিয়েছিল, তখনও ইরান আমাদের তেল বেচত। যেদিনকে অপারেশন সিন্দুর আমরা লঞ্চ করি নরেন্দ্র মোদীর সময়, সেদিনকেও ইরানের বিদেশমন্ত্রী দিল্লিতে বসেছিলেন আমাদের সাপোর্টে। যেটা আমি শুধু না, কি বলে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সবাই চিঠি লিখে বলেছেন যে আমরা এরকম একচকমো করে আমেরিকার দাসত্ব করতে পারি না। সেই দাসত্ব করতে গিয়ে আমাদের তেল আটকে গেছিল, আমাদের গ্যাস এখনও আটকে, আমাদের এই সংকট নরেন্দ্র মোদী, জয়শঙ্কররা তৈরি করেছেন। তো তাদের ইসরায়েল প্রীতি দিয়ে এবার সর্বনাশ হয়ে যাওয়ার পর জয়শঙ্কর বুঝেছেন, ইরানের বিদেশমন্ত্রীর সাথে কথা বলেছেন, ইরানের বিদেশমন্ত্রী আমাদের অ্যালাউ করেছেন বলে শোনা যাচ্ছে, যদিও ইরান অফিসিয়ালি সেটাকে রেফিউট করেছে। ফলে আমাদের জাহাজে তেল এসছে। আপনাকে তো পশ্চিম এশিয়ার দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে হবে। সে দেশগুলো মুসলমান দেশ বলে আপনি তাদের সঙ্গে মানে তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে ইসরায়েলকে জাপটে ধরবেন। ইসরায়েল তো নরেন্দ্র মোদীর ফাদারল্যান্ড, তো তেল পাঠাতে পারে না। ফাদারল্যান্ডের কাছে ইসরায়েলের কাছে তো তেল নেই। তেল তো সৌদি আরব, কাতার, ইরান এদের থেকেই আসে। রাষ্ট্রপতি এবং রাজ্যের যে সংঘাতটা মাঝখানে সামনে এসেছিল, সেটা কি তৃণমূলে অস্বস্তি বাড়াতে পারে আদিবাসী ইস্যুতে? আমার মনে হয় না। দেখুন, সবাই বোঝে যে দ্রৌপদী মুর্মু যে কথাগুলো বলেছেন সেগুলো পলিটিক্যালি মোটিভেটেড। দ্রৌপদী মুর্মুর বক্তব্য নিয়ে পশ্চিমবঙ্গের কোনো আদিবাসী এলাকায় কোনো অনুরণন আছে বলে আমার মনে হয় না। বরং আমার ধারণা যে তৃণমূল এবারে আদিবাসী এলাকাগুলো, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মানে যে জেলাগুলো, বাঁকুড়ায় ভালো রেজাল্ট করবে। ফলে আমার মনে হয় না দ্রৌপদী মুর্মুর বক্তব্যের কোনো এফেক্ট আছে। এটা মানে কোথাও কি মনে হয় যে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তত এবারে প্রশাসন বা রাজ্য প্রশাসনে আসা উচিত, বা মন্ত্রিত্ব করা উচিত, বা কোনো রাজ্যের যে মানে প্রশাসন বলা হয় সেখানে আসা উচিত বলে মনে হয়? আমি অবাক হব না যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে লড়েন এবং সরকার বা প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। আমার ধারণা যে সেই সময় হয়ে এসছে। এবার এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ সিদ্ধান্ত হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার পদ ছেড়ে বিধানসভায় লড়ে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন কিনা, কিন্তু এটা সময় হয়ে এসছে। কিন্তু মাঝখানে শোনা যাচ্ছে উপমুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকছে। আমি জানি না, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হয় এখন তৃণমূল যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দলটা চালাচ্ছেন। সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বিধানসভায় লড়েন এবং মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ জায়গা নেন, তাহলে আমি অবাক হব না। সত্যি দাদা, আপনাকে শেষ, অর্জুন সিং তিনি আর্জি করে যে নির্ভয়া তার বাবা মার কাছে দেখা করতে গেছিলেন, মানে 26-এ কি প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে মনে হয় কোথাও থেকে? হতেই পারেন। অভয়ার বাবা তো রাজনৈতিকভাবে ভীষণ অ্যাক্টিভ, প্রার্থী হতেই পারেন। আপনাকে সত্যি অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক সময় দিয়েছেন। ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, স্বাভাবিকভাবে বঙ্গ বিজেপি উচ্ছ্বসিত। 26-এ তারা ক্ষমতায় আসবে, পালা বদল হবে বলে মনে করছেন। কিন্তু ব্রিগেডে লোক ভরানো, সেটা কিন্তু মানে ইভিএম বাক্স পর্যন্ত নিয়ে যাওয়াটা অনেক বড় চ্যালেঞ্জ। কারণ বামেরাও একসময় তারা ব্রিগেড ভরাতেন, কিন্তু ইভিএম ভরতো না। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।